কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের শতবর্ষের আলোর রোশনাই আমাদের বারে বারে ফিরিয়ে নিয়ে যায় এই আলোর উৎসের সন্ধানে, ফিরিয়ে নিয়ে যায় সেই মানুষগুলির কাছে যাদের দূরদৃষ্টি এবং অদম্য প্রচেষ্টার ফল আজকের এই সাফল্য। মনে হয় যদি দুদণ্ড বসার অবকাশ পেতাম তাদের সান্নিধ্যে, জানাতে পারতাম আমাদের অকৃত্রিম শ্রদ্ধা আর প্রণাম। কিন্তু কালের আমোঘ নিয়মে সবই ইতিহাস হয়ে যায়। আর আজ আমাদের প্রচেষ্টা নাটকের আঙ্গিকে সেই ইতিহাসকেই জীবন্ত করে তোলার। তবে ইতিহাসের চরিত্রগুলির ব্যক্তিজীবনের ঘটনাবলী ও জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য যথেষ্ট তথ্যাবলীর অপ্রতুলতা আমাদেরকে কিছু ক্ষেত্রে কল্পনার মিশ্রণ ঘটাতে বাধ্য করেছে। তবে তা কখনোই মাত্রাতিরিক্ত নয় বা মূল সুরটিকে ব্যাঘাত ঘটিয়ে নয়। আশা করি অনিচ্ছাকৃত ভুল ত্রুটি মার্জনীয় হবে। শুরু হচ্ছে আমাদের নাটক ও আলোর পথযাত্রী। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। বসো, সবাই বসো। নাম ডাকবো। রোল নাম্বার 1। ইয়েস ম্যাম। রোল নাম্বার 2। ইয়েস ম্যাম। রোল নাম্বার 3। প্রেজেন্ট ম্যাম। রোল নাম্বার 4। উপস্থিত। রোল নাম্বার 5। প্রেজেন্ট ম্যাম। রোল নাম্বার 6। ইয়েস ম্যাম। রোল নাম্বার 46। রোল নাম্বার 46। কথা বলো না। অ্যাবসেন্ট ম্যাম। রোল নাম্বার 47। রোল নাম্বার 47। 47 কে? ম্যাম ম্যাম প্রেজেন্ট। আহ, কথা বলছো কেন? দেখছো না নাম ডাকছি? দিদিমণি আসবো? একটা নোটিশ আছে, একটু মেয়েদের বলে দিন আগামীকালের অনুষ্ঠানের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ দিন। মেয়েরা, আগামীকাল আমাদের কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। আগামীকাল আমাদের বিদ্যালয়ে 100 বর্ষে পদার্পণ করবে। সেই উপলক্ষে প্রভাত ফেরির মাধ্যমে আমাদের উদযাপন শুরু হবে। সকলে সকাল 7টায় বিদ্যালয়ে উপস্থিত হবে। আমাদের বিদ্যালয়ের বয়স 100 বছর। থামো থামো। দিদিমণি, আমাদের বিদ্যালয়ের বয়স 100 বছর হলো? আজ থেকে 100 বছর আগে? তাহলে বলো তো কত সালে আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? 1926 সালে দিদিমণি, স্বাধীনতারও বেশ কিছু বছর আগে। ভাবতে পারো এই 100 বছর ধরে কত ছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে? হ্যাঁ দিদিমণি, আমার মা দিদিমা সবাই এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। তোমরা জানলে গর্বিত হবে যে এই বিদ্যালয়ের বহু ছাত্রী অত্যন্ত সুপ্রতিষ্ঠিত হয়ে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে। দিদিমণি, এই বিদ্যালয় আমাদের গর্ব, সকল চন্দননগরবাসীর গর্ব। তাহলে তোমাদের জানা উচিত একজন ব্যক্তির একক প্রচেষ্টায় এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি হলেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় হরিহর শেঠ মহাশয়। তিনি এই উদ্যোগ না নিলে
আমরা আজকের দিনটি দেখতেই পেতাম না। হ্যাঁ দিদিমণি, ওনার সম্পর্কে কিছু কথা শুনেছি। দিদিমণি, আমরা আরও জানতে চাই কিভাবে, কোন পরিস্থিতিতে তিনি আমাদের বিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবলেন। তার আগে আমাদের চন্দননগরের মেয়েরা কি পড়াশোনার সুযোগ পেত না? বলুন না দিদিমণি, আজকের ইতিহাস ক্লাসটা আমরা ওনার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, শোনো তাহলে। সেই সময়ের ইতিহাস জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আজ থেকে 100 বছরেরও বেশি আগে। ভারতবর্ষ ছিল ব্রিটিশ শাসনাধীন। সেই সময় হুগলি নদীর পশ্চিম তীরে কলকাতার উপকণ্ঠে খলিশানি, বোরো এবং গোন্দলপাড়া নামক 3টি গ্রাম নিয়ে গড়ে ওঠা একটি মফস্বল শহর ছিল চন্দননগর, যেখানে গড়ে উঠেছিল ফরাসি উপনিবেশ। এই শহরেই এক সম্ভ্রান্ত ব্যবসায়ী, বিদগ্ধ সাহিত্যিক, সমাজসেবী ছিলেন শ্রদ্ধেয় হরিহর শেঠ মহাশয়। সমাজের নানা ক্ষেত্রে, বিশেষ করে চন্দননগরের বিভিন্ন ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি ফরাসি সরকারের কাছ থেকে পান সর্বোচ্চ অসামরিক সম্মান লিজিয়ন অফ অনার। এক একে এক, দুই একে দুই, তিন একে তিন। শৈলবালা, দেখি মা, তুমি আজ বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ থেকে কিছুটা পড়ে শোনাও তো। হ্যাঁ পণ্ডিত মশাই। রাম বড় শুভ, সে কদাচ পিতামাতার কথার অবাধ্য হয় না। তাহারা রামকে যখন যাহা করিতে বলেন, সে তৎক্ষণাৎ তাহা করে, কদাচ তাহার অন্যথা করে না। তাহারা যাহা করিতে একবার নিষেধ করেন, সে আর কখনো তাহা করে না। এজন্য তাহার পিতামাতা তাহাকে অতিশয় ভালোবাসেন। বাহ বাহ, তোমার পড়াশোনার প্রতি নিষ্ঠা ও পরিশ্রম তোমার অনেক উন্নতি ঘটিয়েছে। আমি খুব খুশি হয়েছি। পণ্ডিত মশাই, শৈলবালার গলার গানও অসাধারণ। টিফিনের সময় সে মাঝে মাঝে আমাদের গানও শোনায়। তাই নাকি? তা আজ পাঠ শেষ করার আগে চলো আমরা শৈলবালার কণ্ঠে একটি গান শুনি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমার
বলার ভাষা নেই মা, আমাদের কাঁদিয়ে দিলি যে। যাও, সকলে বাড়ি যাও। আসছি মাস্টার মশাই। শৈল, আজ তোর গানটা শুনে মনটা বড় নরম হয়ে গেল রে। এখন মন দুর্বল করার সময় নয়। দেশে মানুষ আজ ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠছে। জানিস এই চন্দননগরের সুপুত্র রাসবিহারী বসুর কথা? উনি গোপনে জাপান পাড়ি দিয়েছেন বিদেশি সহায়তায় এই দেশকে স্বাধীন করার লক্ষ্যে। আমাদেরও তৈরি হতে হবে। তুই কত জানিস শৈল? এসব খবর তুই কোথা থেকে পাস? কেন, আমার দাদার কাছে অনেক বই আছে, আমি সব পড়ি। শৈল, শৈল, ওই দেখ, গঙ্গার ওপারে কেমন কালো মেঘ উঠেছে। বৃষ্টি আসবে, চল তাড়াতাড়ি বাড়ি যাই। ধুর, কি যে ভালো লাগছে। আমি বাড়ি যাব না কো, আমি এখন কবিতা বলবো। ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা, এ পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। কি মজা, কি মজা, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। চল বাড়ি যাই। হ্যাঁ চল, আর থাকবো না, চল। মা, মা, জানো আজ পাঠশালায় কি হয়েছে? কি রে, আজ খুব খুশি দেখছি। মা, আজ পণ্ডিত মশাই আমার গানের খুব প্রশংসা করেছেন, আর পড়াশোনার জন্য আমাকে খুব ভালো বলেছেন। তাই নাকি? ওগো, শুনছো? কোথায় গেলে? তোমার মেয়ে কি সুনাম পেয়েছে পণ্ডিত মশাইয়ের কাছে। পড়াশোনা তো ভালো করেইছে, তার সঙ্গে ওর গানও সবাইকে মোহিত করেছে। পণ্ডিত মশাই আজ মেয়েকে খুব আশীর্বাদ করেছেন। কি বলছো? মেয়ে এখন চারদিকে গান গেয়ে বেড়াচ্ছে? এসব আর চলবে না। ছেলেদের সঙ্গে দল বেঁধে পড়াশোনা করা, ঘুরে ঘুরে গান গাওয়া কি শুরু করেছে বলো তো? আর তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ? বলি, বয়স কত হলো খেয়াল আছে? 10 বছরের মেয়ে এখন ওরকম ধিঙ্গিপনা করে বেড়ালে ওর আর কি বিয়ে দিতে পারবো? এ সমাজে মাথা উঁচু করে বাঁচতে দেবে না আমায়? কালকেই আমি পণ্ডিত মশাইকে বলে আসবো, ওর আর লেখাপড়া শিখে কাজ নেই, সব বন্ধ কাল থেকে। ঘরের কাজে মন দিক, ওর বাইরে বেরোনো বন্ধ। আমি ওর বিয়ের সম্বন্ধ পাকা করে এসেছি। বাবা, বাবা, আমাকে এভাবে শাস্তি দিও না। আমি আরো পড়তে চাই, জানতে চাই, আরো গান করতে চাই। আমি মেয়ে বলে আমার সব আনন্দ এভাবে কেড়ে নিও না। হে ভগবান, আর কতদিন আমরা মেয়েরা এইভাবে হেরে যাব?
হরি উপস্থিত। রামতনু উপস্থিত। দুলাল উপস্থিত। নবীন উপস্থিত। শৈলবালা। শৈলবালা, কি ব্যাপার? শৈলবালা আজ পাঠশালায় আসেনি? সে তো কামাই করার মেয়ে নয়। তোরা কিছু জানিস? শরীর টরীর খারাপ হলো না তো? পণ্ডিত মশাই, গতকাল আমার সঙ্গেই ও পাঠশালা থেকে বাড়ি ফিরেছিল। তারপর ওর বাবার খুব চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলাম। উনি আর শৈলকে পড়তে দেবেন না মাস্টারমশাই, উনি ওর বিয়ে দিয়ে দেবেন। শৈল আর আজ থেকে পাঠশালায় আসবে না। সে কি কথা? মেয়েটা লেখাপড়ায় এত উন্নতি করছিল, এত ভালো গান গাইছিল, ওর বাবা সব বন্ধ করে দেবেন? হায় ঈশ্বর, আমাদের দেশের মেয়েগুলো আর কতদিন এভাবে পিছিয়ে যাবে? তোমরা সকলে আমার ছাত্র, আমার কর্তব্য তোমাদের অজ্ঞানতা দূর করা। জেনে রেখো, স্ত্রী জাতির উন্নতি ব্যতীত কোনো সমাজ এগোতে পারবে না। পুরুষ নারীর সহাবস্থানেই এই সমাজ। তাই স্ত্রী জাতিকে অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত রেখে আমরা মস্ত বড় ভুল করছি। পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই! আরে আরে, শেঠ মহাশয়, আপনি? আজ আমাদের কি সৌভাগ্য! শেঠ মহাশয় স্বয়ং আমাদের পাঠশালায় এসেছেন। ছাত্ররা সকলে উঠে দাঁড়াও। জানো ইনি কে? ইনি হলেন বিখ্যাত সমাজ দরদি, প্রতিষ্ঠাবান ব্যবসায়ী, সুলেখক, শ্রদ্ধেয় হরিহর শেঠ মহাশয়। ছাত্ররা সবাই ওনাকে নমস্কার জানাও। নমস্কার শেঠ মহাশয়। তোমাদের সকলের কল্যাণ হোক। অনেক বড় হও তোমরা জীবনে। পণ্ডিত মশাই, শুনতে পাই তোমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলেমিশে অতি উত্তম ভাবে পড়াশোনা করছে। তাই আজ আমার সমস্ত কাজ ফেলে স্বচক্ষে দেখতে চলে এলাম। তা ছাত্রদের দেখতে পাচ্ছি, কিন্তু ছাত্রীদের কোনো উপস্থিতি চোখে পড়ছে না তো। কি আর বলবো শেঠ মহাশয়, এ আমাদের দুর্ভাগ্য। বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে কিছু ছাত্রীকে বিদ্যালয়মুখী করতে পারলেও কেউই স্থায়ী হয় না। ছেলেদের সঙ্গে বসে পড়াশোনা কোনো অভিভাবকই মেনে নিতে পারে না। এর থেকে মা বাবারা তাদের বিবাহ দিতেই বেশি উৎসাহী। এমনকি আমাদের অতি উজ্জ্বল ছাত্রী শৈলবালা, যে লেখাপড়ায় ছিল অসামান্য, সঙ্গীতে পারদর্শী, তার বাবাও তার পড়াশোনা বন্ধ করে দিল। হ্যাঁ, বুঝতে পারছি। ছাত্ররা, আজ তোমরা বাড়ি যাও। আগামীকাল যথাসময়ে পাঠশালায় উপস্থিত হবে। পণ্ডিত মশাই, বড় হতাশার খবর শোনালে যে হে। রামমোহন বিদ্যাসাগর যে পথ দেখিয়েছেন, স্বয়ং বেথুন সাহেব যে কাজ করেছেন, মেয়েদের যে আলোর পথে এগিয়ে নিয়ে গেছেন,
তা কি নিভে যেতে দেওয়া যায়? ঠাকুর বাড়ির মেয়েরা সরলা দেবী, ইন্দিরা দেবী কত আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় প্রথম ডাক্তারি পাশ করলেন। সেখানে আমার শহরের মেয়েরা কেন পিছিয়ে থাকবে? একদম সহমত। আমাদের কিছু করা দরকার। পণ্ডিত মশাই আছেন নাকি? কে? আগে আমি, শৈলবালার পিতা। আসুন, আপনাকে আমার অনেক কথা বলার আছে। আমার আর কিচ্ছু শোনার নেই। আপনি জানেন নিশ্চয়ই শৈলবালা আর বিদ্যালয়ে আসবে না। কটি বই বাড়িতে পড়েছিল, ফেরত দিতে এলাম। আপনি বড় ভুল করছেন। এত গুণী মেয়ে আপনার, ওকে আরেকটু পড়ার সুযোগ দিন। আরে রাখুন আপনার পড়াশোনা। মেয়েরা পড়াশোনা করে দেশোদ্ধার করবে নাকি? শুনুন পণ্ডিত মশাই, সাধারণ খেটে খাওয়া ঘরের মানুষ আমরা। মেয়েকে বিদ্যাবতী করে ঘরে বসিয়ে রাখলে চলে? একদল ছেলের সাথে সে নাকি পড়াশোনা করছে, আবার গানও গাইছে। বলি, ও মেয়েকে কে বিয়ে করবে? দুদিন পরে তো আমাকে সমাজচ্যুত হতে হবে। এইভাবে আপনারা আর মেয়েগুলোর সর্বনাশ করবেন না, এই বলে গেলাম। পণ্ডিত মশাই, তুমি হতোত্তম হইও না। যুগ বদলাচ্ছে, সারা পৃথিবীতে বিপুল বদল শুরু হয়েছে। আমাদের দেশেও সে আভাস মিলেছে। আমার গর্বের শহর চন্দননগরও বদলাবে। এ শহরের মেয়েরাও উড়বে। এ লড়াই আমি লড়ব। তোমরা শুধু আমার পাশে থেকো। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি যদি মনে করে ও নিতাই গৌর দিলি দিতে পারি একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেং মহাদুতিম ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণাতস্মি দিবাকরম। মা, মা, একটা কথা বলবো? তুমি কি কোনো কারণে বিচলিত? তোমাকে তো এত সকালে দেখি না। তুমি তো সর্বগামী, না বললেও কত কিছু বুঝে যাও। তুমি প্রতিদিন কি প্রার্থনা করো মা দেবীর সামনে? চাওয়ার কি শেষ আছে বাবা? সেই কোন ছোট বয়সে তোমার ঠাকুরদা বউ করে আমাকে এ বাড়িতে নিয়ে আসেন।
আমার বাবা ছিলেন খুবই দরিদ্র, কিন্তু ছিলেন পরোপকারী বৈষ্ণব মন্ত্র উপাসক। তোমার বাবাও যেমন পরোপকার করে গেছেন, তেমনি আমিও মায়ের কাছে সকলের শ্রীবৃদ্ধি মঙ্গল কামনা করি। তোমরা 3 ভাই 2 বোন যাতে তোমার বাবার যোগ্য উত্তরসূরি হয়ে সমাজের সেবা করতে পারো, সেই কামনাই করি। মা, আজকে আমাদের চন্দননগরে তো অনেক কিছুই হচ্ছে। একদিকে স্বদেশীরা ভারত মাতার দাসত্ব ঘোচানোর মন্ত্রে প্রাণ ত্যাগ করছে, লড়াই করছে। আমার ছোট ভাই দুর্গাদাস, সেও তো ওই একই মন্ত্রে দীক্ষিত মা। আবার বিদ্যাসাগর, রামমোহন এর হাত ধরে মেয়েদের শিক্ষিত করে তোলার ডাক দেওয়া হচ্ছে। শহরে গ্রন্থাগার, কনভেন্ট, বিদ্যালয় তৈরি হচ্ছে। তুমি এত বিচলিত কেন? তুমি তো শুধু ব্যবসাতে থেমে থাকোনি। 2টি প্রাথমিক বিদ্যালয় তোমার কাকার ও বাবার নামে করেছো। জানো মা, শুনতে পেলাম যে মেয়েরা প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়তে আসছে, তারা আর উচ্চশিক্ষা লাভ করার সুযোগ পাচ্ছে না। মেয়েদেরকে তো প্রাথমিক গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষায় প্রবেশ করাতে হবে। মা, আমরা যদি কিছু একটা করতে পারতাম, মেয়েরা যে সমাজে আজও অবহেলিত। মেয়েদের সে কি কষ্ট, সে তো জন্ম থেকেই দেখে আসছি বাবা। লেখাপড়া তো দূরের কথা, তাদেরকে তো কেউ মানুষ বলেই মনে করে না। তাই তো ভাবছি, আমি যদি একটা মেয়েদের জন্য অবৈতনিক বিদ্যালয় তৈরি করি, করব মা। সেখানে ওরা শিখবে, নিজেকে চিনবে, জানবে। কি বললে তুমি আজ? কতদিন মনে ছিল এই ক্ষীণ আশা, আমার এলাকার মেয়েরা বিদ্যালয়ে যাবে। জানো, আমি স্বপ্নে দেখি তোমার পুত্রবধূ সকলের সাথে বিদ্যালয়ে যাচ্ছে। আমার যে বড় সাধ। কিন্তু যদিও আমি জানি তুমি ব্যবসাকে অনেক দূর বিস্তৃত করেছো, তবে ব্যবসার এত খরচ, এত বড় সংসার, কত দায় দায়িত্ব, একা একা সব সামলাবে কি করে? অর্থের যোগান। তুমি বরং তোমার ভাই শিবদাসের সাথে কথা বলো। মা, সংসারও থাকবে, ব্যবসাও থাকবে। তোমার পুত্রবধূ শশীবালার সাথে কথা বলেছি। নারায়ণ, ডাক্তার, মনীন্দ্র আমাকে পুরোপুরি সাহায্য করবে বলেছে। তুমি মত দিলে আমার সামান্য পুঁজি নিয়ে আমি এগোতে থাকবো। সমাজে সমাজপতিদের কাছে জমি, অর্থের সাহায্যের ব্যাপারে আবেদন জানাবো। রাস্তা ঠিক পাবোই মা। তুই যদি করতে পারিস তাহলে আমি ধন্য হব বাবা। ঠাকুর তোকে আশীর্বাদ করুক ও সহায় হন। নবজীবনের প্রাতে নবীন আশার
হরিহর, ও হরিহর, হরিহর, চললে কোথায়? আগে এই চলেছি। আপনারা সকলেই এখানে উপস্থিত। জানেন, আমি যখনই শহরে ঘুরি দেখি মেয়েরা একটু বড় হলে কেবল গৃহস্থালির কাজে জড়িয়ে পড়ে। প্রাথমিক শিক্ষার পরে আর সুযোগ পায় না। বলুন তো, তারা কেন আমাদের সমাজে আলোর শিখরে পৌঁছবে না? ইংরেজি শিক্ষায় ছেলেরা এগিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েরা কেন পিছিয়ে থাকবে? শুনুন, আমি ঠিক করেছি আমারই প্রতিষ্ঠা করা দুটি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মেয়েদের জন্য একটি ইংরেজি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করব। হরিহর বাবু, আপনি অনেক রকম ব্যবসা করছেন, লেখালেখি করছেন, তা ভালো কথা, কিন্তু মেয়েদের বিদ্যে দিয়ে কি করবেন শুনি? যাও আবার ইংরাজি। তারা তো সংসার সামলাবে, পর্দায় থাকবে, উনুনের পাশে বসবে, ছি ছি, আবার নাকি লেখাপড়া করবে। কিন্তু রতন বাবু, সময় বদলাচ্ছে, দেশ স্বাধীনতার দিকে এগোচ্ছে। বিদ্যাসাগর মশাই দিকে দিকে মেয়েদের জন্য বিদ্যালয় তৈরি করেছেন। এই সময় শিক্ষার আলো থেকে চন্দননগরের মেয়েদের বঞ্চিত করলে স্বাধীনোত্তর চন্দননগরের কাঠামো যে মজবুত হবে না। আরে আরে, আপনি কি চান আমাদের ঘরের মেয়েরা বই হাতে রাস্তায় ঘুরে বেড়া? তাদের তো অক্ষর জ্ঞান হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, তাই যথেষ্ট। তারা যদি সবাই বিদ্বান হয়ে ওঠে তাহলে সংসার কে সামলাবে শুনি? তাই তো বলি, সংসার সামলানোর জন্য শিক্ষার দরকার আছে রতন বাবু। জ্ঞান যে উদার, উন্মুক্ত, প্রসারিত, দিগন্তকে উন্মোচিত করে। বুদ্ধিমতী শিক্ষিত মাই তো পারবে আগামীর চালকদের সমৃদ্ধ করতে, তবেই তো দেশের উন্নতি হবে। আপনি আমাদের ফরাসি মেয়রের পত্নী মাদাম জুবানকেই দেখুন, ঠাকুর পরিবারের নারীদের দেখুন, বিশেষ করে সরলা দেবী, ইন্দিরা দেবী, তারা কত কাজে নিজেদের নিয়োজিত করেছেন। আমি বলছি এটা সমাজ নিয়ম বিরুদ্ধ। চন্দননগরে অনেক প্রাথমিক বিদ্যালয় গঠিত হয়েছে, তাই যথেষ্ট। আমি এই উদ্যোগের বিরোধী। আমি জানি পথ সোজা নয়, কিন্তু আমি আমার সংকল্প থেকে সরব না। আমার মা আমাকে অনুমতি দিয়েছেন চন্দননগরের মেয়েরা প্রাথমিক গণ্ডি পেরিয়ে উচ্চতর শিক্ষার অধিকার পাবে। স্বাধীনতা শুধু ইংরেজি দেশত্যাগের মধ্যে দিয়ে আসবে না, স্বাধীনতা দিতে হবে নারী পুরুষ সকলকে সমান অধিকারের মাধ্যমে, আচার আচরণে ও ব্যবহারে। আর আমি সেই পথ খুলে দেব। বাবু, বাবু, অভয় দেন তো, একটা কথা বলি। আপনি কি মেয়েদের পড়াশোনার কথা বলছিলেন? কি কি? হ্যাঁ মা, আমি চাই মেয়েরা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। আমার নাতনি আছে, বৌমা আছে,
আমি নিজে কিছু পড়তে পারিনি। আজ বড় স্বাদ হয়, কিন্তু চাই ওরা আলোর পথ পাক। আমার মতো যেন ওরা নিরক্ষর না থাকে। আপনাকে কেউ বাধা দিলে ভয় পাবেন না বাবা। আমি আমার বাড়ির মেয়েকে আপনার বিদ্যালয়ে পাঠাবো। এই মায়ের আশীর্বাদ রইল আপনার উপর। মা, তোমার আশীর্বাদ হবে আমার শক্তি। আমি একদিন দেখব আমার তৈরি বিদ্যালয় থেকে মেয়েরা দেশে বিদেশে ছড়িয়ে পড়বে, সমাজকে পথ দেখাবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে নিশিদিন ভর। চলো চলো হরিহর, আজ ওদিকের জমিগুলো একটু দেখে আসি। পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাশে, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায়। হরিহর, বড়ই দুশ্চিন্তা হচ্ছে তোমার জন্য। তোমার এই উদ্যোগ যে সময়ের চেয়ে অনেক এগিয়ে। স্বাধীন ভারতে মেয়েদেরকে শিক্ষিত হতেই হবে, কিন্তু এত বড় কর্মকাণ্ডের প্রয়োজনীয় অর্থ, লোকবল কোথায়? তাছাড়া সমাজ দেখছো তো, তুমি তো দুটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনেক অর্থ ব্যয় করেছো। তাই তো, দেখি কি হয়। বাধা তো থাকবেই, কিন্তু উপায় থাকবে না কিছু। গেল রে গেল বেলা, পাগলের কেমন খেলা, ডেকে সে আকুল করে। আরে আরে, ওই দেখো দেখো, হরিহর না? হ্যাঁ হ্যাঁ, হরিহর। চলো চলো চলো, আস। তা হরিহর তো তোমার নামে কি সব শুনছি বাপু। মেয়েদের উচ্চ শিক্ষার প্রয়োজনটা কি শুনি? ওরা তো ঘরেই থাকবে। তুমি কি চাইছো বলতে? যত ছুরিগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিচ্ছে যবে, এবি শিখে বিবি সেজে বিলাতি বল কবেই কবে। আর কিছুদিন থাকলে ভাই পাবেই পাবে, দেখতে পাবে আপন শর্তে হাঁকিয়ে বগি গড়ের মাঠে হাওয়া খাবে। সাধু সাধু, বলেন কি বলেন কি? আমি কিন্তু এইসব ঝামেলায় নেই। টাকা আমার নেই, চললুম আড়তে, দেরি হয়ে যাচ্ছে। ছেড়ে দাও ছেড়ে দাও, ধুর ছাড়ো তো। চলুন তো চলুন, এসবে থেকে সময় নষ্ট, বুঝলেন? হ্যাঁ চলুন তো চলুন। আগে কেমন আছেন বলুন? আপনার কাছে আমি একটা আর্জি নিয়ে গিয়েছিলাম। আবার সামনাসামনি বলি, যদি আমার বিদ্যালয়ের জন্য কিছু অর্থ সাহায্য করেন তাহলে খুবই উপকৃত হই। দেখো, তোমাকে তো আজ থেকে চিনি না, অনেক দিন ধরেই তো দেখছি। তা তোমাকে তো জানতাম তুমি ভালো লেখালেখি করো, দান ধ্যানও করো, অনেক রকম ব্যবসা করছো। তাহলে আবার কেন বাপু? তাছাড়া তুমি তো দুটো বিদ্যালয় তৈরি করেছো, আবার কেন?
ফরাসি সাহেবের সাথে তো তোমার দারুণ ওঠাপড়া শুনেছি, তাকেই বলো না আমায় ছেড়ে দাও বাপু, বিদ্যাসাগর হবে নাকি? বুঝি তুমি কি ওই খানাকুলের বামুনের দলে নাম লেখাবে নাকি? এই শোনো শোনো, খানাকুলের বামুন একটা করেছে স্কুল, জাতের দফা হলো রফা, থাকবে না কুল। সাধু সাধু, দারুণ বলেছেন। কিন্তু কি বলছেন? আপনি চান না মেয়েরা শিক্ষার আলোয় আলোকিত হোক? না না না, আমার টাকা অত সস্তা নয়। এই তুমি যাও তো, এই চলো তো, চলো চলো চলো, এখানে থেকে আর কাজ নেই। তারে কাননগিরি খুঁজে ফিরি কেঁদে মরি কোন হুতাশে। আমি কি পারবো না? আজ তো কত জায়গায় ঘুরলাম, কত লোকজনের সাথে কথা বললাম। চন্দননগরের বুকে এতটুকু জায়গা পাবো না? কত লোকের সাথেই তো দেখা করলাম। তোমাকে খুবই হতাশ দেখাচ্ছে, অত চিন্তা করো না। আরে আমি তো সেই কথাই বলছি, উপায় একটা হবে। দুপুর তো অনেক হলো, চলো তো আমরা একটু উত্তরমুখী গঞ্জের দিকে যাই। সেখানে সাহেবদের একটা খালি জমির সন্ধান আমি পেয়েছি। বলছো? চলো তাহলে। আরে আরে, কে যায়? হরিহর মনে হচ্ছে। হ্যাঁ মা, চিনতে পেরেছেন? ভালো আছেন তো মা? তোমার কাজকর্মের কথা আমি শুনেছি ছেলের মুখে। তুমি সফল হও বাবা। আমার এই নাতনিকে তুমি তোমার বিদ্যালয় নিও বাবা। তোমার নাম কি মা? এগে সাজপাতি। ও সাজপাতি, তুমি সাজের আলো। তুমি পড়বে মা? হ্যাঁ মা, আগে আমি অর্থ জমির জোগাড় করি। আজ বড় ক্লান্ত আমি, আগে সফল হই মা। তুমি বাবা আমার এই হাতের বালাটা রাখো। কি করছেন মা? না 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 না, এটা হয় না। তোমার মতো সন্তানকে আজ চন্দননগরে দরকার, তুমি এটা রাখো। মা, এটা তোমারই থাকুক। তোমার আশীর্বাদে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি আবার আসবো তোমার নাতনিকে আমার বিদ্যালয় নিয়ে যেতে। সফল তুমি হবেই। আমি যে দেখতে চাই আমার নাতনি বই পড়ছে, শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে, তাই তুমি সফল হবেই। এই নাড়ুর কৌটোটা নিয়ে যাও, তোমরা রাস্তায় খেও। আজ আসি মা, বড়ই ক্লান্ত, বাড়ি যাই। এসো বাবা। উপায় তো বার করতেই হবে। আমাদের দেওয়া অর্থ তো যৎ সামান্য। আসুন পণ্ডিত মশাই, চলো নারায়ণ, বাড়ি তো দেখাই যাচ্ছে। এসো বাড়িতে, একটু বিশ্রাম করি। সারা দ্বীপ্রহর তো কিছু খাওয়াও হয়নি।
ব্যাপার, তোমার চোখ মুখের কি দশা, আর তোমরাই বা কোথা থেকে এই সময়? বিদ্যালয়ের কথা শুধু ভাবলেই হবে না, অর্থ সংস্থান ও জমি ছাড়া তো সম্ভব নয়। আমরা তিনজনে মিলে আজ সারাদিন ঘুরে কোনো সুরাহা করতে পারলাম না। বুড়িমা, কেউ এগিয়ে এলেন না। জানেন, আজ এক মাকে দেখেছি, তিনি তার নিজের কঙ্কন আমাদের দিতে চেয়েছেন। জানো, আজ আমরা সবাই একটা জায়গা দেখে এসেছি, নারায়ণের চেনা গঞ্জের ওখানে, লাল দিঘির ধারে। কিন্তু সেখানে সাহেবরা শহরের আবর্জনা ফেলে রাখছে। তাদের একটা ছোট্ট ছাউনিও সেখানে আছে। জায়গাটা আমার মনে ধরেছে, কিন্তু খটকা তো আছে। তুমি কি নিজের ইচ্ছা থেকে পিছু হটতে চাইছো? মনে রাখো, সৎ উদ্যোগে বিধাতা নিজেই পথ দেখান। কিন্তু মা, বিদ্যালয়ের জন্য তো বিশাল অর্থের, তার সাথে জমি, আরো অনেক কিছুর ব্যবস্থা করতে হবে। সাহেবদের অনুমতির প্রয়োজন। ব্যবসার টাকা তো সবার মা। তুমি কি ফরাসি সাহেবের সাথে কথা বলেছ? তোমার তালডাঙ্গায় একদিকে জমি আছে, তা তারা কিছু প্রয়োজনে তোমার কাছ থেকে নেবার জন্য দরবার করেছিল বলে তোমার মুখে শুনেছিলাম। তোমার কি মনের মতন দিঘির ধারের জায়গাটা হয়েছে? হ্যাঁ মা, দিঘির ধারের ওই প্রশস্ত জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিকই ওখানে ওরা ময়লা ফেলছে, কি বলো তোমরা? তবে তুমি পথ দেখালে মা। আমার তালডাঙ্গার জমিটার বিনিময়ে ফরাসি সরকার যদি দিঘির ধারের ওই জায়গাটা দেয়, আহা, দেখি কাল কথা বলবো। কি বলো তোমরা? যদি পারি প্রথমেই আমি সেখানে মেহগিনি, চন্দন, অর্জুন গাছ লাগাবো। সাধু সাধু, তাই হোক। যদি এভাবে জায়গার ব্যবস্থা হয় তাহলে আর দুশ্চিন্তাই নেই। চলো কালই সাহেবের কাছে যাই। যাও বাবা, তোমরা সফল হয়ে এসো। আজ বড় নিশ্চিন্ত লাগছে ভাইয়া। ফরাসি সাহেব যে এইভাবে এক কথায় রাজি হয়ে যাবেন, একটা বড় যুদ্ধ জয় করলাম। হ্যাঁ, লাল দিঘির পাড়ে অমন ভালো জমিটা যে পেলে, এ এক বড় জয়। জমি যখন পেয়ে গেছি তখন বাকি বন্দোবস্তগুলো ঠিক করে ফেলবো তোমাদের সহযোগিতায়, কি বলো? একদম। সর্বোপরি তোমার মায়ের আশীর্বাদের হাত তোমার মাথার উপর আছে, এটাই তো তোমার বড় পাওনা। মায়ের কথা উঠল বলে বলছি। জানো নারায়ণ, যবে থেকে মেয়েদের বিদ্যালয়ে প্রতিষ্ঠার কথা ভেবেছি, তবে থেকেই মনের ইচ্ছা
সে বিদ্যালয় হবে আমার মায়ের নামে। এইভাবেই আগামীর শত শত বছর আমার মা রয়ে যাবেন এই বিদ্যালয়ের সঙ্গে। তার পুত্র হিসেবে এইটুকু কি আমি পারি না? আজ এ কথা প্রথম তোমাদের জানালাম। এই বিদ্যালয়ের নাম হবে কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির। একদম যথার্থ ভেবেছ হে। চলো এবার বাকি কাজগুলি সেরে ফেলা যাক। বন্ধুগণ, অবশেষে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। আগামী 11ই আষাঢ় সেই শুভ দিন, মার নামাঙ্কিত শিক্ষা মন্দিরের শুভ উদ্বোধন। রবি ঠাকুরের সাথে আমার পত্রযোগ হয়েছে, তার আশীর্বাদ রয়েছে আমাদের মাথার ওপর। তিনি এরপর চন্দ্রনগরে আসলে আমাদের বিদ্যালয়ে আসবেন কথা দিয়েছেন। তার ভাগ্নী সরলা দেবী চৌধুরানীকে আমি অনুরোধ জানিয়েছি আমাদের বিদ্যালয়ের শুভ সূচনার লগ্নে প্রধান ভূমিকা পালনের জন্য। ভাবলে হৃদয় আমার উদ্বেলিত। হে আমার শিক্ষার মন্দির, তাই তো সরস্বতীর মন্দির করেছি বিদ্যালয় প্রাঙ্গণে। মা সরস্বতীর অধিষ্ঠান হবে এখানে। এখনো অনেক কাজ বাকি যে, আমার যে অনেক স্বপ্ন। কিন্তু এ পথ তো সহজ ছিল না হরিহর। কত লাঞ্ছনা, কত অপমান, মেয়েদের শিক্ষার পথে দাঁড়ানো যে কত কঠিন, সে তোমার থেকে ভালো আর কে জানে। মনে পড়ে যখন আমরা ফরাসি সাহেবের কাছে গিয়েছিলাম জমির জন্যে? তিনিও কিন্তু একটু দ্বিধায় ছিলেন। তিনিও কিন্তু সস্ত্রীক আসবেন অনুষ্ঠানে। প্রথমে শিক্ষাদানে কেউ রাজি হচ্ছিলেন না। আজ আমরা স্বইচ্ছায় 4 মহীয়সী নারীকে পেয়েছি প্রথম শিক্ষয়িত্রী হিসাবে। আমরা কৃতজ্ঞ। সবাই আস্তে আস্তে এগিয়ে আসবে। দেখো, স্বদেশীরা তো দেশকে ইংরেজ মুক্ত করার লক্ষ্যে অগ্রণী হয়েছেন। দুর্গাদাসকে দেখো না, তেমনি স্বাধীন দেশবাসীকেও যে শিক্ষিত, মার্জিত, রুচিশীল হতে হবে। এ জয় আমাদের সকলের। আপনারা যারা শিক্ষিকা হিসেবে যোগদান করতে চলেছেন তাদের আমি প্রণাম জানাই। আপনারা এগিয়ে না এলে আমার স্বপ্ন বাস্তবায়িত হতে পারত না। কাউকে তো এগিয়ে আসতেই হবে, তাই আমরাই শুরু করলাম। আজ যদি কিছু মানুষকে আলোর দিকে চলার জন্য উৎসাহিত করতে পারি, সেটাই হবে যে জীবের সেবা। তবে সমাজের প্রতিক্রিয়া এখনো সম্পূর্ণ বদলায়নি। এখনো আড়ালে কত বিষয়, কত কটাক্ষ। তোমাদের কথা অল্প বিস্তর কানে এলো বাবা। চিন্তা করো না, সব বড় কাজে বাধা তো থাকবেই। তা শোনো বাছারা, শুধু বিদ্যালয় স্থাপন করলেই চলবে না। দূর দূরান্ত থেকে যদি কোনো মেয়ে পড়তে চায়, তারা যাতে বিদ্যালয় থেকে পড়াশোনা করতে পারে। হরিহর, তুমি এরপর তাদের জন্য একটি ছাত্রীনিবাসও তৈরি করো। আর আমার আরেকটি স্বপ্ন আছে। বলো মা। আমি যেন কাশি যাওয়ার আগে
দেখে যেতে পারি তুমি আমার মতো অভাগা অভাগিনী যারা এই প্রথাগত বিদ্যালয় পড়ার সুযোগ পাবে না, সেই বয়স্ক মানুষগুলোকে একটু অক্ষর জ্ঞান করার ব্যবস্থা করো। নিরক্ষরতা যে অভিশাপ বাবা। দেখো, একদিন এই সমাজ সকলের শিক্ষার গুরুত্ব বুঝবে। বাবা ঠাকুর, বলো মা। আমিও পড়বো, কেবল শুনবো না। আমিও কাল থেকে ওদের সাথে তোমার বিদ্যালয়ে যাব। আমার কত স্বাদ পূরণ হলো। দিদিমণিরা আজ আমাদের বললেন আমরা নাকি নতুন ইতিহাসের অংশ হতে চলেছি। কাল উদ্বোধনের পরে প্রথম পাঠ হবে। কি মজা! আমরা পড়ব। বাবা ঠাকুর, আসবো? সরলা দেবীর তরফ থেকে সংবাদ এসেছে। তিনি আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়েছেন। অনির্দিষ্ট সময় মতো আগামী 11ই আষাঢ় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকবেন। এই উদ্যোগের জন্য আপনাকে সাধুবাদও জানিয়েছেন। সাধু সাধু। খুব ভালো খবর হরিহর। বিচারপতি মসিয়ে সেনরিত তো আগেই উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন। জানো, তুমি পৌর প্রতিষ্ঠানের কাছে বিদ্যালয় সংলগ্ন যে 2 বিঘা জমির জন্য আবেদন করেছিলে, তা মঞ্জুর হয়েছে। কিন্তু কি করবে সেখানে? তুমি শুনলে না মায়ের কথা? মা কি বলে গেলেন? শুধু চন্দননগরের মেয়েদের কথা ভাবলে চলবে? দূর দূরান্তের মেয়েরা, যাদের গৃহের আশেপাশে এখনো কোনো বিদ্যালয় নেই, তারা যারা সুযোগ পাচ্ছে না, তারা যাতে এখানে থেকে শিক্ষা লাভ করতে পারে, তাই আমি ওই জমিতে একটি নারী কল্যাণ সদন ছাত্রীনিবাস নির্মাণ করব কাকিমার নামে। নাম হবে তারকদাসী নারী কল্যাণ সদন। দূর দূরান্তের মেয়েদের আসা যাওয়ার জন্য আমি ভবিষ্যতে একটি বাসেরও ব্যবস্থা করব। আমি যেন চোখ বুঝলে দেখতে পাই, আজি হতে 100 বর্ষ পরে অজস্র হৃদয় স্পন্দনে ভ্রমর গুঞ্জনে নবপল্লব মর্মর ধ্বনিতে আন্দোলিত হবে এই প্রাঙ্গণে। মা, তুমি খুশি তো? আমি পেরেছি মা, তোমার নামে আমার বিদ্যালয়ের নাম। তুমি কাল যাবে তো? বাবা, আমি বড়ই প্রীত হয়েছি।
এবছর ঠাকুরের কাছে এই কামনাই করেছি, যাতে তুমি সাফল্য পাও। এবার আমি কাশীবাসী হব, তুমি সেই ব্যবস্থাই করো। তুমি শশীবালাকে নিয়ে যেও সেখানে, তোমার কাকা ও শিবদাসও যাবে বলেছে। হরিহর, ও হরিহর, বাড়ি আছো তো? আজ তোমার অনেক ব্যস্ততা, আমি পুজোর ঘরে যাই। এসো এসো নারায়ণ, তোমার অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা আজ আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সফল করেছে। এ এক মহান উদ্যোগ শেঠ মহাশয়, কিন্তু বিদ্যালয় চালাতে শিক্ষিকা পাবেন তো? ব্যয়ভার তো আপনিই বহন করছেন শুনেছি। আমরা ইতিমধ্যে 4 জন শিক্ষিকার সম্মতি পেয়েছি, আরো অনেকে আগ্রহ দেখিয়েছেন। শিক্ষার্থীদের সংখ্যাও নেহাত কম নয়, 31 জন। তার মধ্যে শেঠবাবুর পুত্রবধূও আছে। সাধু সাধু, কিন্তু কাল উদ্বোধন করবেন কে? কি করা যায় তুমি বলো, বলো নারায়ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী সরলা দেবী আসবেন কথা দিয়েছেন। নারী শিক্ষার উন্নতি কল্পে তিনি একজন দিশারি বিদুষী মহিলা। তাহলে কাল দেখা হচ্ছে শিক্ষা মন্দিরে। Bonjour. Today is a very proud moment for all of us because এই শহর তার মেয়েদের প্রথম ইংরেজি অবৈতনিক উচ্চ বিদ্যালয় পাচ্ছে। I am very grateful to Mr. Harihar Sheth, যিনি নিজ অর্থে এই বিদ্যালয় তৈরি করেছেন। Now I may welcome our today's chief guest, Srimati Sharla Devi Chaudhurani, এই বিদ্যালয়ের শুভ সূচনা ঘোষণার জন্য। আজ আমি আনন্দিত। শিক্ষার অধিকার সকলের, মেয়েদের অধিকার আছে জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার। আমি গর্বিত আজকের দিনে এই প্রতিষ্ঠানের উদ্বোধন করতে এসে। আমি এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের 4 জন শিক্ষিকা ও 31 জন ছাত্রী নিয়ে পথ চলা শুরু হলো। সমাজের বাধা তো থাকবেই, কিন্তু আমরা সত্যের পথে, ন্যায়ের পথে মাথা উঁচু করে চলব। আজ থেকে
আমাদের ব্রত হোক। পূর্ব পার হইতে দেখিলাম যে অপর পারে ঘাটের উপরে একজন সাহেব। ভয় পেও না, চেষ্টা করো, তুমিও পারবে। আমার সাথে বলো সবাই, পারিব না এ কথাটি, পারিব না এ কথাটি বলিও না আর, বলিও না আর। কেন পারিবে না, কেন পারিবে না তাহা ভাবো একবার, তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, পারো কি না পারো, করো যতন আবার, করো যতন আবার। একবার না পারিলে, একবার না পারিলে দেখো শতবার, দেখো শতবার। শ্রদ্ধেয় কবীন্দ্র, আমাদের এই ছোট্ট প্রচেষ্টার কথা হয়তো আপনাকে ইতিমধ্যে সরলা দেবী জানিয়েছেন। নারীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে স্বাধীনোত্তর ভারতবর্ষের ভিত্তিকে মজবুত করে তোলার জন্য আমরা কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির তৈরি করেছি। মেয়েদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। খবর পেলাম আগামী অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে আপনি প্রবর্তক সংঘে মেলা ও দ্বারোদ্ঘাটনের জন্য পদার্পণ করবেন। আপনাকে প্রবর্তক আশ্রম গ্রাস করে থাকবে, তাহাতে চন্দননগরের সকলে দুঃখ করছে। আপনি যদি ওই দিন মধ্যাহ্নে একবার বিদ্যালয়ে পদার্পণ করেন, তাহলে আমরা ধন্য হই। অপেক্ষায়
আপনার গুণমুগ্ধ। কে আছিস? আগে বাবু, আমি আজই এই পত্র পৌঁছে দেব। হরিহর, রবি ঠাকুরের কাছে পত্রটি পাঠিয়েছ তো? তাহলে মনে হয় কবিবর আমাদের নিরাশ করবেন না। ভাবো তো কি আবেগ তৈরি হবে বিদ্যালয়ে যদি কবিবর পদধূলি দেন। আপনি একবার প্রবর্তকের সুরেনবাবুর সাথে কথা বলুন না, উনি তো উদ্যোগ নিচ্ছেন। ভালো বলেছ। দেখি বিদ্যালয়ের মেয়েদের প্রস্তুত হতে বলি, কি বলো? আশা করি নিরাশ করবেন না। আজ ৪ঠা মে ১৯২৭ সাল, আমার স্বপ্নের দিন। আমার পত্রে সাড়া দিয়ে কবি আসছেন। সত্যি, কবিগুরুর আশীর্বাদে আমাদের বিদ্যালয়ের অনেক শ্রীবৃদ্ধি ঘটবে। ছাত্রীরা তো খুব উৎসাহী। তারা কবিকে দেখবে, তার কথা শুনবে বলে অধীর আগ্রহে অপেক্ষারত। এই রবি ঠাকুর এসে গেছেন মনে হয়। চল 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 তাড়াতাড়ি চল। আসুন আসুন কবিবর, আমি ধন্য। চন্দননগরের সাথে আপনার নারীর টান। একজন সহনাগরিক হিসাবে আমি গর্বিত। তোমরা যে বিশাল কর্মকাণ্ড এখানে করে চলেছ, আমি কি তার থেকে কখনোই বিচ্যুত থাকতে পারি? আমি আজ এখান থেকে এক নতুন আলো দেখতে পাচ্ছি। শিক্ষা শুধু বীরদার্জন নয়, শিক্ষা মানুষকে মুক্তি দেয়। এই মুক্তির আলো যদি নারীদের মধ্যে ছড়িয়ে না পড়ে, তবে সমাজ প্রকৃত অর্থে অগ্রসর হতে পারে না। মেয়েদের শিক্ষিত করা মানে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করা। কবিবর, যদি সাহস দেন তো বলি, আমাদের মেয়েদের জন্য আপনার সৃষ্টির ছাপ যদি এখানে রেখে যান সহস্তে, খুবই সমৃদ্ধ হবে এই ভবন। বসন্ত যে লেখা লেখে বনে বনান্তরে, নামুক তাহারি মন্ত্র লেখনীর পরে। নাও, এটা সম্পূর্ণ তোমাদের। এবার তোমরা আমায় একটা
গান গেয়ে শোনাও তো। হরিহর, তোমার মেয়েদের দেখে আমি বড়ই প্রীত হইলাম। আমি আশা রাখি একদিন এই প্রতিষ্ঠান আরো অনেক মেয়েকে আলোকিত করবে। দাও তো দেখি তোমাদের ভিজিটর্স বুক। আমার সই তো করা হয়নি। এবার যে আমায় যেতে হবে। আপনার আশীর্বাদ আমাদের পথ চলার পাথেয় হোক। আশীর্বাদ করে গেলুম তোমাদের। মুখ উজ্জ্বল করো সমাজের। আজকের দিনটা আমরা কোনো দিনও ভুলবো না। স্বয়ং আমাদের বিদ্যালয় অবিশ্বাস্য সত্যি। এই চলো তো চলো, ঢং দেখি আর পারি নে। তাহলে বুঝতে পারলে তো তোমরা আমাদের এই প্রিয় বিদ্যালয় কিভাবে 100 বছর আগে নানান বাধা বিঘ্নের মধ্যে দিয়ে গড়ে উঠেছিল। হ্যাঁ দিদিমণি, আমরা হরিহর শেঠ মহাশয়ের নাম কোনো দিনও ভুলব না। তিনি আমাদের মনে তো চিরকাল থাকবেনই, তবু আমাদের বড়দি তাঁর এবং তার মায়ের প্রতিকৃতি উন্মোচন করবেন বিদ্যালয় প্রাঙ্গণে, যাতে আগামী দিনে সকল ছাত্রীরা তার কথা আরো বেশি করে জানতে পারে। আগামীকাল অবশ্যই আসতে হবে আমাদের। হ্যাঁ, আগামীকালই সেই বিশেষ দিন। তাই তোমরা বিদ্যালয়ের পোশাকে সবাই বিদ্যালয় প্রাঙ্গণে
সকাল 7টার মধ্যে হাজির হবে। ভালোবাসায়